নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সংখ্যালঘু হিন্দু নেতা খুনের ঘটনায় বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। অজুহাত না দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা দেবার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বার্তা দিল দিল্লি। বাংলাদেশের সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে অপহরণ করে খুনের অভিযোগে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। ইউনুস জমানায় ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের একাধিক অভিযোগ উঠেছিল অতীতে। এই ঘটনায় ফের একবার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের আমলে। মোর যদি কোনো ছোয়ার কোথায় পরে যখন বলে ও আইনে গেছে এটা করছে এটা করছে বাপজন দিও বা ছোয়ার আছে বা হালুয়া স্বামী আনানো বা পরে আমার বেটারা তারা পরে কেউ নাই বা ছোয়ার আমার ব্যাপারে দিতে নেওয়া নাই বা 4 বছরের স্বামী লাগে না কালকা। এবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল ভারতও। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর পরিকল্পনা মাফিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের সঙ্গে আমরা নজর রেখেছিলাম। এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অন্যতম উদাহরণ। আগেও এই ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বলে প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাদের দায়িত্বও স্মরণ করিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কোনো অজুহাত না দিয়ে বা পক্ষপাতিত্ব না করে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার দায়িত্ব যেন তারা পালন করে, তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত। ভারতের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগেই ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে অবাঞ্ছিতভাবে উক্তি করেছিল বাংলাদেশের ইউনুস সরকার। পাল্টা ঢাকাকে অবশ্য ঘর সামলানোর বার্তা দিয়েছিল দিল্লি। এরই মধ্যে বাংলাদেশের দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের এই ঘটনার নিন্দা জানিয়েছে কংগ্রেসও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ককবরক ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে পদক্ষেপ নেবার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে চিঠি দিল ককবরক সাহিত্য পরিষদ। এক্ষেত্রে বাংলা বা দেবনাগরী ভাষার সাথে ককবরককে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ককবরক সাহিত্য পরিষদ। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে ককবরক ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করল ককবরক সাহিত্য পরিষদ। আদিবাসী ভাষা ও সংস্কৃতির প্রচারে ত্রিপুরা সরকারের অব্যাহত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে এই দৃষ্টি আকর্ষণী চিঠি দিল ককবরক সাহিত্য পরিষদ। ককবরক হল ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রাচীনতম এবং সর্বাধিক কথ্য ভাষাগুলির মধ্যে একটি। এটি উপজাতি জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক অভিব্যক্তি, ইতিহাস এবং পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে বলে চিঠিতে উল্লেখ করে ককবরক সাহিত্য পরিষদ। এর সমৃদ্ধ ঐতিহ্য এবং ব্যাপক ব্যবহার সত্ত্বেও ভাষাটি এখনো সাংবিধানিক স্বীকৃতি পায়নি, যা জাতীয় স্তরে এর সংরক্ষণ, উন্নয়ন এবং প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে ককবরক সাহিত্য পরিষদ। ককবরককে দেবনাগরী বা বাংলা স্ক্রিপ্ট দিয়ে সঠিকভাবে এবং যথাযথভাবে লেখা যেতে পারে এবং বাংলা লিপি দিয়ে ককবরক লেখার সুবর্ণ ইতিহাস রয়েছে বহুকাল ধরে বলে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে জানিয়েছে ককবরক সাহিত্য পরিষদ। ককবরক ভাষার অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি সরকারি প্রশাসন এবং শিক্ষার এর অফিসিয়াল ব্যবহার এবং গ্রহণযোগ্যতা ব্যাপক হবে বলে মনে করে ককবরক সাহিত্য পরিষদ। অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিকরণ ভাষাগত গবেষণা এবং একাডেমিক উন্নয়নের জন্য বর্ধিত সুযোগের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার এর বৃহত্তর প্রতিনিধিত্ব ককবরক শিক্ষার্থীদের জন্য ন্যায়সঙ্গত সুযোগ নিশ্চিত করবে বলে চিঠিতে উল্লেখ করেছে ককবরক সাহিত্য পরিষদ। সংবিধানের অষ্টম তফসিলে ককবরককে বাংলা বা দেবনাগরী স্ক্রিপ্টের সাথে অগ্রাধিকারমূলকভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সুপারিশ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে অনুরোধ জানিয়েছে ককবরক সাহিত্য পরিষদ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগামী দিনে আরো রঙিন ও আকর্ষণীয় হতে চলেছে ত্রিপুরার পর্যটন।
রাজ্যে প্রথমবারের মতো চালু হতে চলেছে সি প্লেন পরিষেবা, যা জলপথে উড়ান ক্ষমতা বিশেষ ধরনের বিমান। শনিবার সচিবালয়ে কনফারেন্স হলের বৈঠকের পর এমনটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তর যৌথভাবে সি প্লেন পরিষেবা প্রকল্পে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মূলত সি প্লেন চালুর মূল উদ্দেশ্য হল নারিকেলকুঞ্জ, ছবিমুড়া সহ ত্রিপুরার বিভিন্ন জলজ পর্যটন কেন্দ্রে দেশ বিদেশের পর্যটকরা যাতে স্বল্প সময়ে পৌঁছতে পারেন সেই ব্যবস্থাকে সহজতর করা। এর মাধ্যমে পর্যটনকে এক নতুন মাত্রা দেওয়া যাবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে পর্যটনের মানচিত্রে আরও জোরালোভাবে নিজের স্থান করে নিতে চলেছে ত্রিপুরা বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। চিটফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডে টাকা জমা হচ্ছে, যা পরবর্তী সময়ে নিয়ম মেনে তুলে দেওয়া হবে প্রতারিতদের হাতে। শনিবারে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিলম্ব হলেও নিয়ম নীতি মেনেই চাকুরি দিচ্ছে রাজ্য সরকার বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। বর্তমানে একটি চিটফান্ড নেই। যে সকল চিটফান্ড রাজ্যের গ্রাহকদের থেকে বেআইনিভাবে অর্থ আদায় করেছে, সেই সকল চিটফান্ডের সম্পত্তি বিক্রি করে রাজ্য সরকারের ফান্ডে টাকা জমা হচ্ছে। পরবর্তীতে সেই টাকা প্রতারিতদের মধ্যে বিতরণ করা হবে। শনিবার অর্থ দপ্তরের বিভিন্ন পদে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই মুহূর্তে আমরা বলতে পারি যে আজকে আমরা সরকার আসার আগে, এর আগে থেকে এই নিয়ে এটা বিতর্ক, রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে। বহু আলোচনা, বহু সমালোচনা, তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিটফান্ডগুলোতে যেখানে তাদের প্রপার্টিগুলো সেল করে, অকশন করে, সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করব সেখানে আমাদের কোর্টের ভার্ডিক্ট বা ডিসিশন অনুযায়ী হতে হবে। তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অকশন করে করা হবে। এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা আমরা ডিস্ট্রিবিউশন করব। বিলম্ব হলেও রাজ্য সরকার সকল নিয়ম নীতি মেনেই চাকুরি প্রদান করছে, যাতে সরকারের কোনো ভুলের জন্য কারো চাকুরি চলে না যায় বলেও এদিন উল্লেখ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমাদের সরকারের 7 বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোন চাকরির ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতে হবে। টিপিএসসি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, সেখানে আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না, সেখানে তার প্রক্রিয়া অনুযায়ী সেখানে সিদ্ধান্ত হয় এবং জিআরপিটির মাধ্যমে সময় নিয়েছে, কিন্তু আমরা দিয়েছি। প্রশ্নটা এই জায়গায় যে তড়িঘড়ি করে চাকরি দেওয়া নয়, সিস্টেম এবং সরকারি পদ্ধতিগুলো ঠিক থেকে দেওয়ার যে প্রবণতা সরকারের, সেটা আমরা করছি, যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য যাতে কোনো চাকরি হওয়ার পরে যাতে তার চাকরি আপনার চলে যেতে হয়, সেই সম্পর্কে সরকার উদ্যোগ নেবে। সাইবার মধ্যে এই ডিপার্টমেন্টটা আমাদের ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরে ক্ষুদ্র সঞ্চয়, গ্রুপ ইন্স্যুরেন্স এবং প্রাতিষ্ঠানিক অর্থ পরিদর্শক পদে নিয়োগপত্র তুলে দেওয়া হয় শনিবার। এদিন গোর্খাবস্তিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মোট 11 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে 2024-25 অর্থ বছরে লক্ষ্য স্থির করা হয়েছিল 1024 কোটি টাকা। এই ক্ষেত্রে সংগ্রহ হয়েছে 1075 কোটি টাকা। ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ প্রকল্পে মোট 1019 জন এসএএস এবং 2247 জন এমপিকেভিওয়াই এজেন্ট বর্তমানে কর্মরত রয়েছেন রাজ্যে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। এই ক্ষেত্রে 50% এনপিএ বা খারাপ ঋণ রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। সদ্য প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানিয়েছে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। রাজ্যে ক্রমবর্ধমান নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ এর পরিমাণ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটি বা এসএলবিসি।
সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করেছে এসএলবিসি। এসএলবিসি প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে ঋণ অ্যাকাউন্টের ক্ষেত্রে সামগ্রিক এনপিএ দাঁড়িয়েছে 21%, যা একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করেছে ত্রিপুরায় ব্যাংকিং সেক্টরের জন্য। তাৎপর্যপূর্ণভাবে এক্ষেত্রে সর্বাধিক 50% এনপিএ রেকর্ড করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এনপিএ রয়েছে 44%, ইউকো ব্যাংকের এনপিএ রয়েছে 40%, কানাড়া ব্যাংকের রয়েছে 30% এবং আইডিবিআই ব্যাংকের রয়েছে 24%। অন্যান্য ব্যাংকগুলির মধ্যে উল্লেখযোগ্য এনপিএ রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের 17%, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার 11% এবং ইন্ডিয়ান ব্যাংকের 11%। ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকের মতো আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের এনপিএ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এসএলবিসির রিপোর্টে। এই ধরনের উচ্চ এনপিএ স্তরগুলি আর্থিক বৃদ্ধিকে সমর্থন করার জন্য ব্যাংকিং ব্যবস্থার ক্ষমতাকে হুমকির মুখে ফেলে এবং ব্যাংকিং গ্রাহকদের জন্য উদ্দিষ্ট সুবিধাগুলিকে বাধাগ্রস্ত করে বলে মন্তব্য করেছে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। ত্রুটিপূর্ণ আর্থিক কাঠামোর কারণে উল্লেখযোগ্যভাবে কম ঋণের পেয়েছে কৃষকরা বলে উল্লেখ করা হয়েছে এসএলবিসির রিপোর্টে। আরও ভালো ফলাফল নিশ্চিত করার জন্য ব্যাংকিং কর্মীদের মধ্যে বৃহত্তর দক্ষতা এবং জবাবদিহিতার গুরুতর প্রয়োজন বলে মনে করে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। ত্রিপুরার ব্যাংকিং ইকোসিস্টেমে এনপিএ বোঝা কমাতে এবং আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য উপযুক্ত পরিকল্পনার বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করে এসএলবিসি। ক্রমবর্ধমান এনপিএ কেবল ব্যাংকের জন্যই নয়, ঋণ গ্রহীতাদের জন্য ক্ষতিকর, বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য যারা কিষাণ ক্রেডিট কার্ডের মতো স্কিমগুলির উপর খুব বেশি নির্ভর করে বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সরকারি দন্ত মহাবিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের জন্য ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বা বিডিএস কোর্সের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। মোট 50টি আসনের জন্য এই অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আইজিএম হাসপাতালে 2025-26 শিক্ষাবর্ষের জন্য ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বা বিডিএস কোর্সে অনুমোদন নবায়ন করেছে কেন্দ্রীয় সরকার। তৃতীয় বর্ষের বিডিএস কোর্সে এই অনুমোদন নবায়ন করেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের কথা সরকারি নির্দেশের মাধ্যমে জানানো হয়েছে ত্রিপুরা সরকারকে। কেন্দ্রীয় সরকারের আন্ডার সেক্রেটারির স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই হাতে পেয়েছে রাজ্য সরকার। ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ত্রিপুরার পক্ষ থেকে জমা দেওয়া অঙ্গীকার নামায় উল্লেখিত শর্তাবলীর ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবছর বিডিএস এর মোট 50টি আসনের অনুমোদন বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে 2026-27 শিক্ষাবর্ষের জন্য পরবর্তী ব্যাচের ভর্তি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পুনরায় অনুমোদন বা বিডিএস ডিগ্রি স্বীকৃতি প্রদান সাপেক্ষে অনুমোদিত হবে বলে নির্দেশনায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্দেশ লঙ্ঘন করলে তা অনিয়ম হিসেবে গণ্য হবে এবং ডেন্টিস্ট অ্যাক্ট 1948 ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। এই পদক্ষেপের রাজ্যে ডেন্টাল শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নির্ধারিত নিয়ম নীতি মেনে চলার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। লেম্বুছড়া হাই স্কুলের সামনে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে 1.5 বছর আগে সমাপ্ত হওয়া খোয়াই থেকে কমলপুর যাওয়ার 208 নম্বর জাতীয় সড়কটি। রাস্তা ভেঙে বড় বড় গর্ত হওয়ার কারণে চলাচল করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যানবাহন চালকরা। তাছাড়া পথচারী, বাজারে নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং বিভিন্ন রোগীরাও শিকার হচ্ছেন চরম ভোগান্তি। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের। রাষ্ট্র আর এখন কল্যাণকামী রাষ্ট্র নেই, প্রবীণদের কথা চিন্তা করে না রাষ্ট্র। ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 51তম প্রতিষ্ঠা দিবস ও সুবর্ণ জয়ন্তী সমাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র। কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম যা লাগু রয়েছে ত্রিপুরায়, তাতে রয়েছে শুভঙ্করের ফাঁকি বলেও এদিন জানিয়েছেন প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র। আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠানটি।
অঞ্চল থেকে রাজ্য হলাম 1972 সালে, সেই কেন্দ্রীয় পেনশন রুলসকে কোনো জায়গায় পরিবর্তন করে আমাদের রাজ্যে সেটা গ্রহণ করা হয়েছে এবং 1918 সাল পর্যন্ত সেটা চলেছে। 1918 সালে এসে এই রাজ্য সরকার 2004 সালে ন্যাশনাল পেনশন স্কিম করে যেটা চালু করেছিল এনপিএস, সেটা বাধ্যতামূলকভাবে এরা। উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকার সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও 50 গজ আবার কোথাও 10 গজের কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করছে বাংলাদেশ সরকার। ফলে বর্ষার জলে বানভাসির আশঙ্কা করছে বিলোনিয়া শহরের সংলগ্ন মুহুরী নদীর উত্তর পারে নেতাজি সুভাষচন্দ্রনগর এবং ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 5 শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ। এই বাঁধের কাজ প্রায় শেষের পথে। বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি, তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা। বাংলাদেশ হয় বাঁধ তুলে দিক, না হয় জল নিষ্কাশনের রাস্তা রাখুক, দাবি সংশ্লিষ্ট এলাকাবাসীদের। নদীটার এই সরাটা জল আজকে আমার বাপ দাদা পুরুষের জল, আমরা জন্ম হয়েছি দেখি যে জলটা নিচের দিকে যাচ্ছে আছে, মানে বাংলাদেশের দিকে যাচ্ছে আছে। তারা এখন দেখি যে জলের দ্বারাটা বন্ধ করে আলাছে, তো জলটা কই যাবে আর এবং বান্ধার দিচ্ছে মানে 20 ফিটের উপরে আছে উঁচা। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিবি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। ধলাই জেলার কমলপুর মহকুমার নোয়াগাঁও গাং আমিটিলা এলাকায় উদ্ধার করা হয় 3টি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। একটি রাবার বাগানে অচেনা ধরনের 3টি প্রাণী দেখতে পান গ্রামবাসীরা। প্রাণীগুলোর গতিবিধি দেখে বন দপ্তরে খবর দেন তারা। পরে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন বিরল এই লজ্জাবতী বানরগুলিকে। বন দপ্তরের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে উদ্ধার হওয়া প্রাণীগুলো বিরল প্রজাতির লজ্জাবতী বানর, যেগুলি আন্তর্জাতিকভাবে বিপন্ন তালিকাভুক্ত। এই ধরনের বানর আমাদের রাজ্যে খুবই বিরল। কিভাবে এরা এখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। বন দপ্তরের হেফাজতে তাদের চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বন দপ্তর কর্তৃপক্ষ। এই গাছের মধ্যে 3টা বানর, একটা কোন জায়গায়? এটা পশ্চিম নোয়াগাঁও আমিটিলা। আচ্ছা, 3টা ছিল, 3টার মধ্যে একটা বাচ্চা, 2টা বড়। তারপরে আমরা 3-4 জন জড়ো এসে এটা ধরলাম, ধরে আনলাম, এসে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিলাম, তারা কইতেছে আইতেছে। কালবৈশাখী মৌসুম শুরু হতেই বিদ্যুতের কারণে নাজেহাল হতে হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে। এক্ষেত্রে দিনের পর দিন বিদ্যুৎ না থাকার কারণে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। কালবৈশাখী ঝড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বিশালগড়, খোয়াই ও উদয়পুর মহকুমার বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ড ভন্ড হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বিশাল আকৃতির গাছ। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বহু স্থানে। রাজ্যের বিভিন্ন স্থানে গত 72 ঘন্টায়ও সম্ভব হয়নি বিদ্যুতের সংযোগ স্থাপন। স্বাভাবিক কারণেই এক্ষেত্রে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। বিশালগড় মহকুমার পূর্ব লক্ষ্মীবিল শিবটিলা এলাকায় বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রবল ঝড়ে ভেঙে পড়ে বিশাল গাছ, বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে উদয়পুরের উত্তর চরিলামের মধ্যপাড়ায়
হালকা বাতাসে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ তারের ওপর। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গোটা এলাকা। একই অবস্থা শান্তির বাজারে। বিগত কয়েকদিন ধরে শান্তির বাজারের বিভিন্ন এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ। আমি তো বিকালবেলা থেকে দেখতেছি কারেন্ট নেই। এখন তো প্রায় মোটামুটি রাত্রে 8:30 হচ্ছে বাস। কি বলবেন শান্তির বাজারে বিদ্যুৎ পরিষেবার ব্যাপারে কি বলবেন? ভালো না। টাকার ব্যাপার তো প্রায় 17 মাসে টাকা লস করে টাকা নিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন তো আমাদের এই পরিষেবা তো কালকে এরকম, আজকে এরকম। কালকেও ছিল? হ্যাঁ, কালকে সন্ধ্যা প্রায় 6টা টাকা লাগাতে আছে। দিনে ছিল না? না, ছিল না। এই দিনে ছিল না। আর আজকে? আজকে তো নাই সারাদিন। আমি বিকালবেলা থেকে আমি আসি বাজারে, বিকালবেলা থেকে এখন পর্যন্ত নাই। একটু বার দিছিল, এখন নাই। কিন্তু ওই আমি কালকেও কারেন্টের ডিস্টার্ব আসিল, আজকেও সারাদিন কারেন্ট আসিল না, দুপুরবেলাও কারেন্ট আসিল না। যাই ভাবছিলাম সন্ধ্যার সময় আসবো, কারেন্টের কোনো ফল টল কাজ করতে আছে, কিন্তু দেখা যাইতেছে সন্ধ্যার সময় আইসে না। একবার আইয়া লাইনে বাড়ি দিয়ে গেছে। এখন অফিসে ফোন করছি, অফিসও রিং করে উঠায় না কেউ। কি ফল পিটা না আমি তো কইতে পারতেছি। অফিস থেকে ফোন। এদিকে খোয়াই মহকুমার বহু এলাকায় গাছ ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গত 5 দিন ধরে তেলিয়ামুড়া, ধর্মনগর, সাবরুম, মেলাঘর ইত্যাদি এলাকাগুলিতে দিনের পর দিন নেই বিদ্যুৎ। কালকে ছিল? কালকে ছিল। কালকেও দুপুরে ডিস্টার্ব হয়েছে, আজকে থেকে তো নাই। আমরা এখন কটা বাজে? আজকে সারাদিন বেকার, কাজ টাজ নাই। অনেক কাজ স্কুলের দেওয়ার আছে, কোনো কাজও করতে পারছি না। এখন তো প্রায় রাত্রে 9টা বাজতে চলছে। কি বলবেন বিদ্যুৎ পরিষেবা আপনারা কি সঠিকভাবে পাচ্ছেন? এটা লাইন দেওয়া হচ্ছে না, কি কারণে তো সেটা জানছি না। এটা যদি পরিষেবাটা দেওয়া হতো তা আজকে অনেক মানুষের উপকৃত হতো। বগফাটে পুরো ব্যবসায়ী আজকে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। আর কি বলবো এটার জন্য? ফোন করছি, বিদ্যুৎ করে না। আমরা কারেন্টের অনেক অসুবিধা হতে আছে। বিদ্যুৎ দপ্তরে ফোন করছেন? বিদ্যুৎ দপ্তরে ফোন করছেন? ফোন করছি, ফোন করছি, রিসিভ করে। কি কইছে ওরা? এরা রিসিভই করে না। আমরা চিন্তা করি না, রিসিভ করলে না আমরা কোথায়। আমরা তো কারেন্ট লাগে অনেক অসুবিধা হতে আছে। আজকে সারাদিন বিদ্যুৎ ছিল না? সারাদিনে বিদ্যুৎ ছিল না। এরা রিসিভই করতে এখন। রাস্তাঘাট পরিষ্কার, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে জোর কদমে বলে দাবি করছে রাজ্য সরকার। এক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি সরকারের। তবে বাস্তব পরিস্থিতি হল, কাল বৈশাখীর মরশুম শুরু হতেই বিদ্যুৎ নিয়ে নাজেহাল হতে হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাধারণ মানুষের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করছে ভারতীয় জনতা পার্টি এবং তার সরকার। এক্ষেত্রে সংবিধানকে বিলুপ্ত করতে চাইছে, সংরক্ষণকেও তুলে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টির সরকার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের সভায় এই অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। নতুন ওয়াকফ আইন নিয়ে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগঠিত করার আহ্বানও রাখেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। মৌলিক অধিকারের ক্ষেত্রে যে হস্তক্ষেপ, এটাকে বন্ধ করার জন্য, কারণ এই অধিকারগুলি এগুলি সংবিধান প্রদত্ত। তো ধীরে ধীরে সংবিধানকেই তারা বিলুপ্ত করতে চাইছে, সংরক্ষণকে তারা। আসামের বড়াল পাহাড় ঘেরা পাহাড়ি রেল পথের 111 কিলোমিটার 500 মিটার রেলপথে বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়নি। বদরপুর জংশন স্টেশনের 3টি স্টেশন পরে অবস্থিত চন্দ্রনাথপুর থেকে পাহাড়ি রেলপথের মাইবং স্টেশন পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজে কার্যত হাতে দেয়নি উত্তর পূর্ব সীমান্ত রেল। এছাড়া রাজ্যের 1-2 রেল স্টেশনে এখনও শেষ হয়নি বৈদ্যুতিকরণের কাজ। স্বাভাবিকভাবে রাজ্যের রেলপথে বৈদ্যুতিক ইঞ্জিন চালিত ট্রেন চলাচল শুরু হতে সময় নিতে পারে আরও 3 মাস। বৈদ্যুতিক ইঞ্জিন চালিত ট্রেন চলাচল শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই জুলাই মাসের আগে। রাজ্যের রেলপথে বৈদ্যুতিকরণের কাজ প্রায় শেষ হলেও এর জন্য পুরোদমে বিদ্যুৎ পরিবহনের কাজ শেষ করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। এই কাজ শেষ হতে গড়িয়ে যাবে এপ্রিল মাস। এপ্রিলের আগে রেলপথে বিদ্যুৎ পরিবহনের কাজ শেষ করা প্রায় অসম্ভব বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আর এই কাজ শেষ না হলে রাজ্যের রেলপথে বৈদ্যুতিক ইঞ্জিনে টানা ট্রেন চলাচল শুরু করা যাবে না বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল।
রাজ্যের রেলপথে বিদ্যুৎ পরিবহন ও সরবরাহের জন্য রেলের তরফে বেশ কিছু সাবস্টেশন নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছে। রেলের হয়ে এই কাজ করছে ইরকন। পরিকাঠামো নির্মাণ করে ত্রিপুরা বিদ্যুৎ পরিবহন নিগম লিমিটেডের কাছ থেকে বিদ্যুৎ নেবে রেলের নিজস্ব ঠিকাদার সংস্থা ইরকন। এই মর্মে রেল ও ইরকনের সঙ্গে বোঝাপড়া হয়েছে রাজ্য বিদ্যুৎ পরিবহন নিগম লিমিটেডের। এর ভিত্তিতে রেলপথে বিদ্যুৎ পরিবহনের জন্য রাজ্য বিদ্যুৎ পরিবহন নিগম লিমিটেডের তরফেও চলছে প্রয়োজনীয় কাজ। রাজ্যের রেলপথে বিদ্যুৎ সাবস্টেশন করা হবে বেশ কয়েকটি স্থানে। এর আওতায় রয়েছে রাজ্যের প্রধান রেল স্টেশন আগরতলা, ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, তেলিয়ামুড়া, জিরানিয়া, বিশ্রামগঞ্জ, উদয়পুর, শান্তিরবাজার, জোলাইবাড়ি ও সাবরুম স্টেশন। এই সকল স্টেশনগুলিতে রেলের উদ্যোগে সাবস্টেশন নির্মাণের কাজ কার্যত শেষ। এইসব স্টেশনে বৈদ্যুতিক সাবস্টেশন হলেও এর সব কয়টিতে কিন্তু বিদ্যুৎ পরিবহন করা হবে না ত্রিপুরা বিদ্যুৎ পরিবহন নিগম লিমিটেডের তরফে। এই ক্ষেত্রে নিগম বিদ্যুৎ পরিবহনের কাজ হাতে নিয়েছে শুধুমাত্র 3টি স্টেশনে। এই তালিকায় আছে কুমারঘাট, তেলিয়ামুড়া এবং উদয়পুর স্টেশন। এই 3টি স্টেশনে 132 কেভি ক্ষমতার বিদ্যুৎ পরিবহন করবে রাজ্য নিগম। তারপর অন্যান্য স্টেশন ও রেলপথে বিদ্যুৎ পরিবহন এবং সরবরাহ করা হবে রেলের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে। আর পুরো ব্যবস্থাটাই থাকবে আন্তঃসংযোগ রক্ষাকারী। এই কারণে কোনো একটি স্টেশনে বিদ্যুৎ সংক্রান্ত গোলযোগ দেখা দিলে মোটেও ব্যাঘাত ঘটবে না ট্রেন চলাচলে। রেলের পরিভাষায় রাজ্যের কুমারঘাট, উদয়পুর এবং তেলিয়ামুড়া স্টেশনে ট্রাকশন সাবস্টেশন নির্মাণের ব্যবস্থা হয়েছে। একইভাবে এই সাবস্টেশন করা হয়েছে আসামের বদরপুর জংশন সহ আরো কয়েকটি স্টেশনে। ফলে কোনো কারণে রাজ্য জুড়ে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলেও ব্যাঘাত ঘটবে না ট্রেন চলাচলে। আবার আসামের বদরপুর জংশন স্টেশন সহ অন্যত্র এমন সমস্যা ঘটলে ট্রেন চলাচল থাকবে অক্ষুণ্ণ। আসাম থেকে ত্রিপুরা এবং ত্রিপুরা থেকে আসামের রেলের সাবস্টেশনে বিদ্যুৎ পরিবহন এবং রেলপথে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে। রাজ্যের কুমারঘাট এবং উদয়পুর রাজ্য বিদ্যুৎ পরিবহন নিগম লিমিটেডের তরফে বিদ্যুৎ পরিবহনের যাবতীয় কাজ শেষ করা সম্ভব হয়েছে আগেই। শুধুমাত্র তেলিয়ামুড়া স্টেশনে এই কাজ করা বাকি আছে, যা শেষ হতে সময় লাগবে মোটামুটি এপ্রিল অথবা মে মাস পর্যন্ত। অপরদিকে আসামের বড়াইল পাহাড়ে ঘেরা পাহাড়ি রেলপথের 111 কিলোমিটার 500 মিটার রেলপথে বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়নি। বদরপুর জংশন স্টেশনের 3টি স্টেশন পরে অবস্থিত চন্দ্রনাথপুর থেকে পাহাড়ি রেলপথের মাইবং স্টেশন পর্যন্ত বৈদ্যুতিকরণের কাজে কার্যত হাতেই দেয়নি উত্তর পূর্ব সীমান্ত রেল। এই কাজ শেষ করতে সময় গড়িয়ে যেতে পারে জুন অথবা জুলাই মাস। আর পাহাড়ি রেলপথের উল্লেখিত অংশে বৈদ্যুতিকরণ না হলে রাজ্যের রেলপথ পুরোপুরি তৈরি হয়ে গেলেও বৈদ্যুতিক ইঞ্জিনে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আরো আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।